মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকটের বিষয়ে বেইজিং দৃষ্টি রেখেছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মিত্র হিসেবে সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা বজায় রাখবে চীন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে তিনি। রোহিঙ্গা সংকটের শুরু থেকে মিয়ানমার সরকারের পক্ষে অবস্থান জানিয়ে আসছে চীন। মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো কঠোর পদক্ষেপে প্রতিবন্ধকতাও ধরা হচ্ছে বেইজিংকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, দুই মিত্র দেশের সরাসরি যোগাযোগের ইতিবাচক ফলাফলের প্রতি তাদের আগ্রহ বেশি এবং এ বিষয়ে তারা সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে সরাসরি আলোচনা হচ্ছে এবং আমরা এ ব্যাপারে নজর রাখছি। দুই প্রতিবেশীর ইতিবাচক মনোভাব ও সহযোগিতা ভিত্তিক মনোভাবে আমরা অনুপ্রাণিত বোধ করছি। বাংলাদেশ ও মিয়ানমারের মিত্র হিসেবে চীন এ ধরনের একটি সৌহার্দ্যপূর্ণ যোগাযোগে গঠনমূলক ভূমিকা রাখার আশা করছে। এ বিষয়ে আমরাও ইতিবাচক ভূমিকা বজায় রাখব। বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্যোগেরও প্রশংসা করছে চীন। বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। শরণার্থী প্রকল্পের আওতায় এ সহায়তা দেয়া হবে বলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৃহস্পতিবার চ্যানেল 24-কে জানান বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়া। রোহিঙ্গাদের প্রবেশে সীমান্ত খুলে দেয় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশ যা করেছে সেজন্য শ্রদ্ধা ও প্রশংসা করছি। আমাদের পক্ষে যতটুকু সহায়তা করা সম্ভব আমরা করব। শরণার্থীদের সহায়তায় আমাদের যে প্রকল্প রয়েছে সেটির মাধ্যমে বাংলাদেশকে সাহায্য করা যাবে। একই সাথে বাংলাদেশের জনগণের সহায়তাও করতে চাই আমরা, যাতে শরণার্থীদের জায়গা দেওয়ার পরও শান্তিপূর্ণ সহাবস্থান অব্যাহত থাকে। আবারও মানবতার জন্য বাংলাদেশ যা করেছে সেজন্য ধন্যবাদ। Thank you, Bangladesh, for what you do for humanity. কক্সবাজারের উখিয়া টেকনাফে এখন কেবলই ক্ষতচিহ্ন। পাহাড় আর গাছপালা কেটে রোহিঙ্গারা অস্থায়ী বসতি গড়েছিল এসব জায়গায়। সেখান থেকে তারা সরে যাওয়ার পর ন্যাড়া পাহাড়ে ফুটে উঠেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। বন বিভাগের হিসেবে নষ্ট হয়েছে 1200 একর পাহাড় ও বন। রোহিঙ্গারা প্রতিদিন পোড়াচ্ছে 5 লাখ কেজি বাঁশকাঠ। এসব রোধ করা না গেলে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। কক্সবাজার থেকে ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। পাহাড়ি ভূমিতে ছোট বড় গাছগাছালির এমন ঘন আচ্ছাদন, যা কক্সবাজারের উখিয়া টেকনাফ সহ আশপাশের এলাকাকে পরিণত করেছে এশীয় অঞ্চলে হাতির অবাধ বিচরণ ক্ষেত্রে, যেখানে পড়েছে নিষ্ঠুরতার কোপ। আগস্টের শেষ সপ্তাহ থেকে কক্সবাজারে ঢল নামে রোহিঙ্গাদের। তাতে শরণার্থীরা যে যেভাবে পেরেছে বন কেটে পাহাড় সাফ করে গড়ে তোলে বসতি। ফলে অনেক জায়গায় অস্তিত্বই নেই পাহাড়ি অবয়বের। বসতিগুলো সরিয়ে নেয়ার পর এখন তাই দৃশ্যমান হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। আমাদের যদি গাছ গোছলা থাকতো, মনে করেন আমাদের পরিবেশটা তো মনে করেন তো স্বাভাবিক আগের মতো ছিল। তখন এখন রোহিঙ্গা আসার পর পরে আমাদের তো পরিবেশটা দূষণ হয়ে গেছে সম্পূর্ণ। কলা গাছ আসছিল, সুপারি গাছ আসছিল, এমনি অন্য অন্য ফল ফ্রুটের গাছ আছে, সব কাটটা গরমানে বসাই ফেলেছে। ঘন অরণ্যে ঢাকা সবুজ পাহাড়ের এমন করুণ চেহারাই বলে দেয় কতটা ধকল সইতে হয়েছে টেকনাফ উখিয়া এলাকার এসব পাহাড়কে। তাতে শুধু পাহাড়ই নয়, বিপন্ন এখানকার জীববৈচিত্র্য। বন বিভাগের হিসাবে নির্ধারিত 3000 একর আশ্রয়কেন্দ্র এলাকার বাইরে আরও প্রায় 1200 একর পাহাড়ি ভূমির বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে শুধু কাঠের ক্ষতি 150 কোটি টাকার বেশি। ওখানে যে আপনার বনায়নগুলো ছিল বা প্রাকৃতিক বন ছিল, সেগুলো বেশিরভাগই আসলে সঙ্গত কারণে শেষ হয়ে গেছে। যেগুলো খালি হবে সেখানে আমরা নতুন করে বনায়ন করব, সেক্ষেত্রে যেটা ক্ষতি হচ্ছে এটা আসলে পুষিয়ে নেওয়া সম্ভব হবে। পরিবেশ কর্মীদের মতে এখানকার পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠা এক কথায় অসম্ভব। তাই এখন দ্রুত বনায়ন সহ পাহাড়ে নতুন করে বসতি স্থাপন রোধে হতে হবে কঠোর। এখানে জীববৈচিত্র্য যে সমারোহ ছিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত, সেই জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। বন বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ করা সম্ভব না। এখন নতুন করে এখানে শ্যাট নির্মাণ হচ্ছে, যেখানে শ্যাট নির্মাণ হচ্ছে এখানে কিন্তু পাহাড় কাটা হচ্ছে, এখানে কিন্তু গাছ কাটা হচ্ছে। শুধু বন কেটে বসতিই নয়, রোহিঙ্গা শরণার্থীদের প্রাত্যহিক রান্নার কাজে প্রায় 5 লাখ কেজি বাঁশ কাঠের জ্বালানি ব্যবহার হচ্ছে, যার প্রায় সবটাই সংগ্রহ করা হচ্ছে আশপাশের বনাঞ্চল থেকে।
তো দিনে দিনে তারা মিলিটারি কল প্রত্যেকদিন ভাড়াটা 500 টাকা গিরিয়ার লড়ালে হনুক গালি কিন্তু তারা মোকাবেলা করতে দেন না আর ফারাম নাই। আপনার নাম কি? আপনার নাম? আব্দুল কুদ্দুস। শুনছিলেন আব্দুল কুদ্দুস, তার ঘরে বসে রয়েছে আমরা। তার সন্তানের সংখ্যা 9 জন এবং তারা এই অবস্থায় এখানে থাকেন, নিজেদের মতো করে থাকেন। অবসর সময়ে তিনি এই মুহূর্তে যেমন দেখছিলেন যে পাকিস্তানের একজন মৌলানার ওয়াজ শুনছিলেন। আমরা এই পুরো এলাকা সন্ধ্যার পর বিশেষ করে যখন এখানকার যারা তরুণ যারা রয়েছে তাদের তেমন কোনো কাজ থাকে না, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে তাদের আসলে কোনো কাজ নেই এবং কর্মহীন অলস মস্তিষ্ক নিয়েই তারা আসলে এখানে সময় পার করছেন। বিশেষ করে শিশুদের মাঝে ডায়রিয়ার একটি প্রকোপ রয়েছে, বেশ ভালো প্রকোপ রয়েছে। আবার মূল প্রসঙ্গে ফিরে আসি, যেমনটি বলছিলাম যে আলিয়াকিনের কথা, আলিয়াকিন যারা ছিলেন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, যদিও ক্যামেরার সামনে তারা আসলে এই বিষয়গুলো নিয়ে একেবারেই কথা বলতে চান না। ক্যামেরার সামনে ধরতেই সরাসরি অস্বীকার করেন যে আলিয়াকিনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সেটি হয়তো আসলে ভয় থেকে, এক ধরনের আতঙ্ক থেকে তারা এই কাজটি করেন। কিন্তু অধিকাংশ যেটি বলেছেন, যেমন এটি ইনিও আমাকে জানালেন যে আলিয়াকিনের সদস্য যারা রয়েছেন তারা হয়তো একটা সময়ে আলিয়াকিনকে নিয়ে স্বপ্ন দেখেছে, কিন্তু যেহেতু কোনো অস্ত্র তাদের কাছে নেই, তাদের যে অস্ত্র আসার কথা ছিল সেই অস্ত্র আসলে তারা পাননি, এমনটি তারা অধিকাংশ জানিয়েছেন। এবং সে কারণেই কিন্তু আলিয়াকিনের যে আন্দোলন সেটি ব্যর্থ হয়েছে। যেটি মিয়ানমারের অভিযোগ যে বাংলাদেশ থেকে এদের সহায়তা করা হতো, যদিও এটি আসলে ভ্রান্ত একটি ধারণা যে আলিয়াকিন বা আরসা যারা রয়েছেন তারা সেই দেশটিকে স্বাধীন করে দেবেন এমন অভিযোগ তোলে। তারা বলছেন যে এই গোষ্ঠীগুলোর অভিযোগ তোলেই তাদের আসলে বিতাড়িত করা হয়েছে, তাদের এই দেশে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যার পরে এই অঞ্চলে আমরা বেশ কিছু সংগঠনের যেমন নেতাকর্মীদের ঘুরতে দেখেছি, বিশেষ করে ইসলামিক কিছু সংগঠনের কার্যক্রম আমরা দেখেছি। তারা একদিকে যেমন মসজিদ মাদ্রাসা করে দিচ্ছেন, আবার অপর দিকে নানান রকম ভাবে এই মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা কিভাবে এখানে থাকবেন। একটি বিষয় জানেন যে বাংলাদেশ একটি মানে জঙ্গি প্রচন্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশ রয়েছে। হলিয়াটিজম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আমাদের ভোগান্তির সংখ্যা কম নয়। সেই অবস্থায় যদি এই জায়গাগুলোতে যদি সেই জঙ্গিবাদের করাল থাবা যদি আবারও নতুন করে পড়ে, তাহলে আসলে আমাদের ভয়ঙ্কর কোনো বিপদ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে।